খবর বাংলা ভোট এক্সপ্রেস নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি কাঞ্চন আপনাদের সামনে। আর খবর বাংলা ভোট এক্সপ্রেস আজকে আমরা রয়েছি আসানসোল লোকসভা কেন্দ্রে। আপনারা যেমনটা জানেন গতকালও আমরা আসানসোল লোকসভা কেন্দ্রে ছিলাম এবং রানীগঞ্জে ছিলাম, কিন্তু আজকে আসানসোলে একদম প্রাণ কেন্দ্র আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে আমাদের খবর বাংলা ভোট এক্সপ্রেস দৌড়াবো এবং সেই খবর বাংলা ভোট এক্সপ্রেসে কারা কারা আমাদের সঙ্গে রয়েছেন এক ঝলকে চট করে তাদের সঙ্গে পরিচয় করে নেবো। আপনারা কারা? আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ পুইতন্ডি, পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস কমিটির সম্পাদক। বেশ, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন আমাদের এদিকে বাঁ দিকে রয়েছেন বেশ ইয়াং জেনারেশন। আমরা প্রথমেই জানতে চাইবো আপনারা কারা? আমরা তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, আমি রিয়া সামন্ত। তৃণমূল ছাত্র পরিষদ থেকে এসেছেন আর দেখতেই পাচ্ছেন এখানে গেরুয়া শিবির, তাদের পোশাকই বলে দিচ্ছে আপনারা নিশ্চয়ই বিজেপি। নমস্কার, আমরা বিজেপি আছি আর খবর বাংলাকে প্রণাম জানাই। আজকেও তিনি আসানসোলে এসেছেন, আমরা সকলে বিজেপি থেকে আছি। আমার নাম টিঙ্কু ভার্মা। বেশ, টিঙ্কু দা রয়েছেন। আসানসোলের কোনায় আমরা পৌঁছচ্ছি এবং আসানসোল লোকসভা কেন্দ্র গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। আপনারা জানেন ভারতবর্ষ অর্থাৎ মিনি টাউন বলা হয় আসানসোলকে, কারণ আসানসোল হচ্ছে সর্বধর্ম সর্বজাতি এখানে কিন্তু বসবাস করে। আর সেই আসানসোলে এবছর 2024-এর যে ভোট সেটা কিন্তু ত্রিমুখী লড়াই। আর আমাদের সেই তিন দলের প্রতিনিধি সমর্থকেরা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন। প্রথমে তাদের কাছে যাব। 2024 শত্রুঘ্ন সিনহা আবারও দাঁড়িয়েছেন 2022 উপনির্বাচনে ব্যাপক হারে তিনি জয়লাভ করেছিলেন। কি মনে হচ্ছে এবারের ভোটে কতটা আশাবাদী আপনারা? মনে হওয়ার মতন কিছুই নেই, অলরেডি আমরা জিতে গেছি। অন্যদিকে তো কোনো ক্যান্ডিডেট নেই সেরকম, আর আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে অলরেডি জিতে বসে আছে, বাকিটা তো জনগণের উপরে ডিপেন্ডেবল। অন্যদিকের ক্যান্ডিডেট নেই কি বলবেন? অন্যদিকের ক্যান্ডিডেট নেই দাদা। দেখুন, ওভার কনফিডেন্স দেখা যাচ্ছে। ক্যান্ডিডেট আছে কি না আছে, আমাদের ক্যান্ডিডেট কি করছে না করছে সেটা তো সময় বলবে আপনাকে। এখন উনাদের ক্যান্ডিডেটকে আমরা 2 বছর নিখোঁজ বলে ঘোষণাপত্রতে জারি করেছি। এখন উনি এসছেন আবার, দেখুন আবার 5 বছরের জন্য নিখোঁজ না হয়ে যান, আগে জিতুন তারপরে নিখোঁজের গল্পটা করবেন। এখন আমাদের ক্যান্ডিডেট যিনি 3বারের সাংসদ, এই হ্যাট্রিক করবেন এখানে, একবার দার্জিলিং, একবার পশ্চিম দুর্গাপুর, আর এবারে আমাদের আসানসোল জিতবেন। আর 4বারে উনি রাজ্যসভার সাংসদ, অভিজ্ঞতা পুরো আছে ওনার, কাজ করার দক্ষতা আছে। আসানসোলের এই পরিবেশে, এই আসানসোল শিল্পাঞ্চলে, এই আসানসোল কয়লাঞ্চলে এমনই দর্শকের দরকার আছে যিনি ভালো করে কাজটা করতে পারবেন। বেশ, কাজ করার দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, বর্ষিয়ান রাজনীতিবিদ। কিন্তু যাদের কথা বললেন যে কংগ্রেসের, কিন্তু আপনাদের তো কোনো প্রার্থী নেই। কংগ্রেস সমর্থিত বামেরা কোথায় গেল? বামেরা কোথায় গেল মানে? যেদিন থেকে ভোট ঘোষণা হওয়ার আগের থেকে প্রার্থী ঘোষণা হয়েছে, একমাত্র আমাদের প্রার্থী আছে যিনি সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত মানুষের দরজায় যাচ্ছেন। আমি এক এক করে দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যে কথা বললেন তাদের উত্তর দিচ্ছি। ছোট বোন বললেন ওনারা নাকি জিতে বসে আছেন, আবার তারপরে কি বলছে সবটা মানুষের উপর। তাহলে কোনটা সত্যি? যদি জিতে গেছে তাহলে মানুষকে দরকার নেই, মানুষ যদি জেতাবে তাহলে জিতে গেল কি করে? দ্বিতীয় কথা, আরেকটা বললেন 2 বছরের সাংসদ, 2 বছরে পার্লামেন্টে আসানসোলের শিল্প, শিক্ষা, হসপিটাল, রাস্তা, পানীয় জল নিয়ে শত্রুঘ্ন সিনহার কোনো ভাষণের ক্লিপিংস যদি তৃণমূল কংগ্রেসের কেউ দেখিয়ে দিতে পারে, আমি এই ডিবেট থেকে অন্তপক্ষে চলে যাব। বেশ, আরেকটা বলে বিজেপির বন্ধু বললেন 3বারের সাংসদ, 4বারের রাজ্যসভা, ওনার অভিজ্ঞতা, উনি অনেক লেটে অবশ্যই এসছেন। আসলে উনি কোথার থেকে তাড়া খেতে খেতে এসছেন 3বারের সাংসদ হওয়ার জন্য। প্রথমে দার্জিলিংয়ে 5 বছরে কিছু না করে সেখানে কোনো ঘাস ওঠানো যায়নি। বেশ, আমরা চট করে বুঝে গেছি আপনারা বলতে চাইছেন আপনাদের সাংসদ যিনি দাঁড়িয়েছেন তারা মানে সেই দার্জিলিং থেকে পালিয়ে এসছেন, দুর্গাপুর থেকে পালিয়ে এসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন পলায়ন্তী সেই ক্যান্ডিডেট, কিছু বলবেন? আমরা বিজেপি লিগ্যাল সেল তরফ থেকে দেখছেন আমাদেরকে, এই যে আমার ছোট বোন বললো কি আমরা জিতে গেছি, ওনারা বলছে কি আমরা এই করছি। যখন থেকে আমাদের মোদিজি 400 পার নারা দিল, ইনারা ডিপ্রেস হয়ে গেছে, ইনারা হতাশাতে আছে, ইনারা নিরাশাতে আছে, ইনাদের কোনো কাছে কোনো মুদ্রা নাই, সের জন্য এরকম এরকম কথা বলছে। আইনজীবী সেল বলছে কোনো মুদ্রা নেই, কি বলবেন? কোনো ইস্যু নেই বলছে। ব্যাপারটা হচ্ছে 400 পার। উনি 400 পার হবেন না হিন্দুস্তান থেকে তাড়ি পার হবেন, বিজেপি এটা দেখতে পারবেন। আর ব্যাপারটা হচ্ছে উনি সুরিন্দর সিং আলওয়ারের কথা বলছেন, উনি বহুত অভিজ্ঞতা আছে, কিছু নাই।
কারণ হচ্ছে দুর্গাপুরে যখন উনি জিতেছিলেন আবার গায়েব হয়ে গেছিলেন, দার্জিলিংয়ে তাই। তো ব্যাপারটা হচ্ছে উনি দিল্লিতে বলে বসে ওই মোদি বা বিজেপি নেতাদেরকে তেল মালিশ করে উনি টিকিট আদায় করেন। কংগ্রেস আমলে ওনারও ওই অবস্থা ছিল, আর আজকে বিজেপিতে ওই অবস্থা আছে। দুর্গাপুরে সাংসদ ছিল তখন উনি মনে করতে পারলেন নাই কি উনি আসানসোলের ভূমিপুত্র আছেন, যেখানে জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার পর এখান থেকে ওরা চলে গেছিলেন, কারখানা বন্ধ হয়েছিল, যেখানে হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছিল। কোনোদিন সাংসদে কংগ্রেসের উনি সাংসদ ছিলেন, কোনোদিন যেখানে ব্যাপারে কিছু কথা বলতে পারলেন নাই। হাজার হাজার লোক বেসাহারা হয়ে গেছিলেন, খেতে পারতেন না। উনি কিন্তু এখান থেকে কি করলেন, একটা ফর্মুলা নিয়ে উনি চলে গেলেন, একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি বেগুসরায় লাগিয়ে নিলেন। তো ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপুরের সাংসদ তখন আসানসোলে আসেনি, উনি তখন আসানসোলে ভূমিপুত্র নেই। দুর্গাপুর কি পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বাইরে? দুর্গাপুর তো পশ্চিম বর্ধমানই। ভূমিপুত্র দাবি উঠেছে বিজেপি থেকে, বাজে কথা। ভূমিকন্যা জাহানারা খান, কিন্তু আপনারা একটা সময় বলতেন বহিরাগত তকমা দিতেন, আজকে শত্রুঘ্ন সিনহার উপরে বহিরাগত তকমা আসছে, কি বলবেন? আমি আপনাকে বলি উনি তো 2 বছর ধরে সংসদ আছেন, তারপরে কাজও করেছেন। শুনুন, কাজ নিয়ে বিশ্লেষণ হবে। শুনুন এই ব্যাপারটা, ওই মিথ্য কথা মোদির মতন বিজেপির মতন মিথ্য কথা বলে এইসব কোনো কিছু হবে না। এই যে সুরেন্দ্র সিং আলওয়ালি এখন বলছেন ভূমিপুত্র ভূমিপুত্র, দুর্গাপুর তুমি তো সাংসদ ছিলে, তখন আসানসোলে তুমি মনে পড়লো না কেন? আর সংসদে আসানসোলের সমস্যা তো তুমি ধরে রাখো নি কেন? দুর্গাপুরের সমস্যা তো ধরেননি কেন? বেশ, আসানসোলের সমস্যা, শিল্পাঞ্চল আসানসোল, শিল্প নিয়ে কতটা কাজ হয়েছে সেই নিয়ে জানবো। কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে চেম্বার অফ কমার্স আসানসোলের যিনি প্রতিনিধি। দাদা, আপনার একটু পরিচয়টা দিন। আমি শম্ভু ঝা, সেক্রেটারি আসানসোল চেম্বার অফ কমার্স। আমি বলতে চাই কি আমাদের এখানে যারা এমপি ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, কেউ মোদিকে দেখাচ্ছেন, কেউ দিদিকে দেখাচ্ছেন, কেউ উদ্যোগ নিয়ে কেউ কথা বলছে না। কি আসানসোলের যে উদ্যোগ, যে অবস্থা আসানসোলে গিয়ে দাঁড়িয়েছে, এটা বলুক কি আমি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সবাইকে নিয়ে এই এরিয়াতে উদ্যোগের জোয়ার বইয়ে দেবো, যেটা নিয়ে আসানসোল আবার জেগে উঠবে। কিন্তু কারো মুখে আসানসোলের উদ্যোগের কোনো কথা নেই। যদি উদ্যোগ হবে তবেই তো সেই এমপিকে আবার 5 বছর আমরা নিয়ে আসব। কিন্তু কেউ কিছু না, কেউ মোদি, কেউ দিদি, কেউ বলছে লক্ষ্মী ভান্ডার, কেউ বলছে জনধন যোজনা। আরে উদ্যোগ কি হবে? একদমই এই প্রশ্ন নিয়েই যাব আমি কেন্দ্রের শাসক দল বিজেপিদের কাছে। উদ্যোগ কি হবে? কেউ উদ্যোগের কথা বলছে না, সবাই বলছে 400 পার, কেউ বলছে লক্ষ্মীর ভান্ডার। আপনারা ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? কি উদ্যোগ, আসানসোলবাসীকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? উদ্যোগ বলতে যেটা বোঝায়, একটা রাজ্যের উন্নতি নির্ভর করে শিক্ষা, শিল্প, কৃষি। এখানকার তো শিক্ষাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার জেলে ঢুকিয়ে দিয়েছেন, স্বাস্থ্য দপ্তর জেলে ঢুকে গেছেন, শিক্ষার তো পিন্ডি চটকে দিয়েছেন। 8000 স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাইমারি আরও বন্ধ হচ্ছে। আর এখানকার জন্য যে উদ্যোগের কথা বলছেন, দিদি, আমাদের দিদি ভাই এমন শিল্প তাড়িয়েছেন, কোনো শিল্পপতি এখানে উদ্যোগের কথা বলতে আসবে না। আনটিল অ্যান্ড আনলেস এই রাজ্য সরকার, এই চোরের সরকার যতদিন এখান থেকে দূর হবে, ততদিন পশ্চিমবঙ্গে কোনো উদ্যোগ বা শিল্প আসতে পারে না। কারণ উনি প্রতারণা করেছেন শিল্পপতিদের সাথে। কোনো শিল্পপতি এখানে আসছেন না। উনি সিঙ্গাপুর গেলেন, বাইরে গেলেন, হাজার হাজার কোটি খরচা করলেন, একটা শিল্পপতি আনতে পেরেছেন? গত 13 বছরে একটা শিল্পের ইট মারতে পারেননি। খালি চুরি 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 আর মিথ্যা কথার প্রবল বইয়ে দিলেন। মোদি মিথ্যাবাদী না তোদের দিদি মিথ্যাবাদী? আমরা জানতে চাই। দিদি তো মিথ্যাবাদীদের নোবেল পাওয়া উচিত, কোনটা মিথ্যা বলছেন না। একটা শিল্প আনতে পারেননি। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের সমর্থকেরা। 34 বছর যাদের সঙ্গে লড়াই করলেন, আজকে তাদের সঙ্গে হাত মিলিয়ে একসাথে ভোট চাইতে যাচ্ছেন। কোথায় আদর্শগত পার্থক্য, কি কোথায় মিলে গেল আপনাদের? আজকে কে বলছে? 2016 থেকে আমরা ঘরের ভেতরে মোদি দিদি সেটিং করি না, আমরা যেটা করি রাস্তায় নেমে করি। 1 2 নম্বর কথা হচ্ছে, উনি শিল্পের কথা বললেন। হিন্দুস্তান কেবলস খোলা ছিল, বাবুল সুপ্রিয় আবির বিলি করে, লাড্ডু বিলি করে বলেছিল হিন্দুস্তান কেবলকে পুনরুজ্জীবন করলাম। কেন তালা ঝুলছে আজকে? বাস স্ট্যান্ডার্ড খোলা ছিল। রেলের সঙ্গে মমতা ব্যানার্জি যখন UPA 2 এর রেলমন্ত্রী ছিলেন, ওয়াগনের কারখানার জন্য সেটাকে UPA 2 করেছিল, নেওয়া হয়েছিল, সেটাতে কেন তালা ঝুলছে? তার পরবর্তী 10 বছরে আসানসোলে একটা ব্রিজ বাবুল সুপ্রিয় বলেছিল তৈরি করবো, এখান থেকে 200 মিটার দূরে চলে যান গোপালপুর। 10 বছরে একটা ব্রিজ আধা তৈরি করে উঠতে পারেনি।
নেই। তাহলে যেখানে একটা রাস্তা শিক্ষার কথা বললেন, পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের দুর্নীতি, চাল চুরি, তিরপল চুরি তৃণমূল কংগ্রেসের দ্বারা সমস্তটাই বাংলার মানুষ দেখছে। খালি এ চোর ও চোর, তোর বাবাকে ডেকে আন, এর দাদুকে ডেকে আন, এটা তো রাজনীতি হতে পারে না। উনি যে কথাটা বললেন শিক্ষার কথা, শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের বুকে বর্তমানে গোটাটাই নরেন্দ্র মোদীর হাতে পড়ে ব্যবসাদারদের হাতে চলে গেছে। সরকারি স্কুল বন্ধ হচ্ছে, খালি এখানে নয়, গুজরাটে মতো জায়গায় বা উত্তরপ্রদেশে জয় শ্রীরাম লিখলে 50%-এর উপর নম্বর দেয়। পশ্চিমবঙ্গে সাদা ওএমআর সিট জমা দিলে সরকারি চাকরি হয় স্কুল টিচারদের, আর ওখানে জয় শ্রীরাম লিখে দিলে 50%-এর উপর নম্বর হয়। বেশ বেশ, কয়েকটা গুরুতর অভিযোগ আপনাদের প্রতি। শিক্ষায় চুরি, দুর্নীতি এবং শিল্প আসেনি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন শিল্পায়নের জোয়ার এসছে, পশ্চিম বর্ধমান জেলায় একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। কোনটার উত্তর দিতে চাই? দেখুন, ব্যাপারটা হচ্ছে মিথ্যা কংগ্রেস মানে বিজেপি, এটা তো মিথ্যাবাদী দল। ওই বলছে, বারবার বলছে 400 পার, ও মানুষকে মিসগাইড করে। কোনো কিছু নাই, ধর্মের নামে কোনো রোজগার দেবে না মানুষকে। মহঙ্গাই চরম সীমাতে আছে। আপনি দেখুন কি অবস্থা, গ্যাসের দাম কি। উনি কিন্তু কোনো রিলিফ দেবেন না মানুষকে। উনি খালি ধর্মের নাম নেবেন, আমি এই করেছি, আমি ওই করেছি। শুধু জাতপাত নিয়ে পুরো হিন্দুস্তানকে ডিস্টার্ব করে রেখে দিয়েছেন, মিসগাইড করে রেখে দিয়েছেন। আর উনি কোনো রোজগার দেবেন না, ইউয়াদের কোনো রোজগার দেবেন না। চেম্বার্সের মানুষজন বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে শিল্প আসেনি, উদ্যোগ হয়নি, কি বলবে? আমি আপনাকে কি বলছি, আমাদের যখন থেকে মা মাটি মানুষ সরকার এসছে, অনেক উন্নয়ন হয়েছে, মানুষ শান্তিতে আছেন। উনি ব্যবসায়ী যিনি বলছেন, উনি জানেন নিজে বামফ্রন্ট আমলে কি অবস্থা ছিল, পশ্চিমবঙ্গের অবস্থাটা কি ছিল। যখন থেকে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষ, মহিলারা সুরক্ষিত আছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভোঁতাবাজ বিজেপি না, বিজেপি ভোঁতাবাজ, মিথ্যাবাদী, যত মিসগাইড করা মানুষের কাজ হচ্ছে ওটা রাজনৈতিক দল নেই। আপনারা কি অস্বীকার করতে পারেন শিক্ষামন্ত্রী জেলে গেছে, এসএসসি দুর্নীতি মামলায় এতজন শিক্ষা দপ্তরের আধিকারিকরা জেলে বসে আছে? বলছি তো, সেন্ট্রালের কাজ হচ্ছে সিবিআই, ইডি, আইটি, যতগুলো লোক আছে এরা কিন্তু বিজেপির রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করছে। বিজেপি অঙ্গ হেলে করে অনেক নেতাকে ঢুকিয়েছে, ঢুকাচ্ছে, ওর কাজ হচ্ছে। খালি পশ্চিমবঙ্গ নেই, ভারতবর্ষে যে অনেকগুলো রাজ্য আছে, যাকে দেখুন দিল্লিতে অনেক লোককে ঢুকিয়ে দিয়েছে। যারা বিজেপির বিরোধ করবে, যারা বিজেপির দুর্নীতির বিরোধ করবে, তারা কিন্তু তাদেরকে সিবিআই, ইডি দিয়ে, আইটি দিয়ে তাদেরকে হারান করবে, তাদেরকে মিথ্যা মামলা করে মানুষ কাছে। আবার কালকে যদি জয় শ্রীরাম বলে দেয়, তাহলে তারা জেল থেকে বেরিয়ে ওয়াশিং পাউডারের মতন ধুয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে ভুল বোঝাবে। মোদি কি গ্যারান্টির মতন, যেটার আওয়াজ আছে কিন্তু যেটার কোনো দেখা নেই। আজকে আপনি বলেন শিক্ষার কথা, শিক্ষাতে আজকে আমাদের দেশে 18% জিএসটি লাগিয়ে দিয়েছে। কোন দেশে এরকম ভাবে 18% জিএসটি লাগায় শিক্ষার উপরে? আরে পড়েগা নেই ইন্ডিয়া, তবে তো বাড়েগা নেই ইন্ডিয়া। এটাই হচ্ছে মোদি প্রকল্প, এটাই হচ্ছে মোদির প্রতিশ্রুতি যে জয় শ্রীরাম বল, আর ঘরে ঘরে যে বাবার রোজগার চলে যাক, মা ঘরে উনুনের সামনে বসে কাঁদুক, মেয়ে চায় ঘরে ঘরে মেয়েরা উলঙ্গ হয়ে ঘুরে ফেরুক, রাস্তায় মেয়েরা ধর্ষণ হয়ে ফিরুক, তবু ঘরে ছেলেকে বলতে হবে। বেশ বেশ বেশ, আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে যাব। আপনি কি আপনার উত্তর পেলেন? দেখুন, উত্তর তো পাবো যখন এই এরিয়াতে আবার ইন্ডাস্ট্রির দেখবো আমরা ধোঁয়া বেরোচ্ছে। এই আমাদের আশেপাশে দেখুন আইএসপি সেল আছে এখানে, যেখানে এত মডার্নাইজেশন হয়, কিন্তু আমাদের লোকাল যারা উদ্যমী আছে তারা কোনো কাজ পায় না, সব বাইরের থেকে এসে এখানে কাজ করে যায়। একটা পেরেক পর্যন্ত আমাদের এখান থেকে নেওয়া হয় না। তাই বলে যে এমপি ক্যান্ডিডেটরা দাঁড়াচ্ছেন তাদের কাছে আমাদের অনুরোধ কি আমাদের এখানে যত এমএসএমই ইউনিট আছে তাদের আবার বাঁচাবার জন্য এখানে একটা ব্রিজের উনি রোল এখানে করুক, যাতে আমাদের লোকাল এমএসএমই বেঁচে থাকুক এখানে। আর এই এরিয়াতে উদ্যোগ হলে এখানে ইসিএল, রেল, আইএসপি সব সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। তো এমপির একটা মুখ্য ভূমিকা আছে এখানকার ব্যবসাকে বাড়াবার জন্য। আপনিও সাধারণ মানুষ, কি বলতে চাইছেন? আমিও চেম্বার অফ কমার্সে, চেম্বার অফ কমার্স। হ্যাঁ, তো আমিও চাই যে ডেভেলপমেন্ট হোক, যাতে ডেভেলপমেন্ট হলে আমাদের ইকোনমি বাড়বে। তো যে ব্যবসাটা মানে আমরা করি সেটা আরও উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, আর ব্যবসা দিয়ে শিল্পায়ন, শিক্ষা, অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো। আসানসোলে একটা বড় সমস্যা হচ্ছে জলসংকটের একটা বড় সমস্যা। স্থানীয় ইস্যুগুলো নিয়ে কি বলতে চাইছেন? স্থানীয় ইস্যুতে মানে সেন্টার আর স্টেটকে সব মিলেমিশে কাজ করতে হবে, এটাতে মানে সব সমাধান হতে পারে। আর নিশ্চয়ই সবাই তো এখানে ভালো নাগরিক বলবো প্রথমে, ঠিক আছে, সবাই তো ভারতীয় নাগরিক, তারপরে বাংলার নাগরিক আমরা। তো সবাই যাতে মিলেমিশে কাজ করুক, আমাদের উন্নতির জন্য কাজ করুক, এটা হলেই সব কিছুই, কাউকে ভোট নিয়ে চাইতে হবে না।
বেশ, মসনদে যেই বসুক, দিল্লির গদিতে যেই বসুক, কিন্তু সকল রাজনৈতিক দল তারা একে অপরের মানে হাত ধরে এগিয়ে চলুক সাধারণ মানুষের উন্নয়নের জন্য, সুনাগরিকদের উন্নয়নের জন্য, এটাই ভোটারদের প্রত্যাশা। আপনাদের কাছে হ্যাঁ বলুন। আমি একটা কথা বলবো ছোট বোনকে, এত আত্মহংকার ভালো না। আমরা সিপিএমকেও দেখেছি 235 বলতো 294-এর মধ্যে। তো আমরা শোনো, তুমি অনেক বাচ্চা এখন, রাজনৈতিক শেখো, কাউকে ছোট করবে না, সবাইকে সম্মান দিয়ে কথা বলবে। যেটা দিদি বলে, তুই আমাকে টাকা দিয়েছিস, তুইটা বলা উচিত নয়। আমিও দিদিকে সম্মান করি, উনি আমার মুখ্যমন্ত্রী। আমি পশ্চিমবাংলা থাকলে এই ঝান্ডাটা নিয়ে হলেও আমি মুখ্যমন্ত্রীকে সম্মান করি, স্যালুট করি। সে তো আপনাদের নেতা দিলীপ ঘোষও বলে। শুনুন, কিন্তু তুই চামারি করবেন না। এক নম্বর, এই কংগ্রেসি বন্ধু বললেন যে আমাদের সঙ্গে নাকি টিএমসি সেটিং। আপনি তো দেখতে পাচ্ছেন কি ধরনের সেটিং। কথা বলবেন ভালোভাবে। আপনাদের সারা ভারতবর্ষ থেকে, শুনুন, সারা ভারতবর্ষ থেকে না প্রমাণ দিবেন। আপনারা শুনুন, শুনুন, এটা হচ্ছে প্রমাণ দেবেন, কি প্রমাণ দেবেন বলুন। দেখুন, আমরা যে এলাকায় বাস করি না, এই যে এত কয়লা চুরির কথা ওঠে, এত গরু পাচারের কথা ওঠে, এত বালি পাচার, এত পাথর চুরির কথা ওঠে, বা সারদা নারদা যে কেলেঙ্কারির তদন্ত ইউপিএ 1-এ শুরু করে গেছিল, মদন মিত্র থেকে কুণাল ঘোষ, সঞ্জয় বোস, মিঠুন চক্রবর্তী, যাদেরকে জেলে ভরার ব্যবস্থা করে গেছিল, তারা কিন্তু চিন্তা করুন, যদি সেই তদন্তটা কন্টিনিউ হতো, যেটা কুণাল ঘোষ বলেছিল, আমাকে বলতে হবে না, যে সারদার আসল বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কেন একটা সময় অভিযোগ উঠেছিল, একটা সময় শাসক শিবির, গেরুয়া শিবির দের প্রতি আর কি বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে বামেদের ভোট গেছে রামেদে। আজকে যদিও বামেরা নেই, কিন্তু আপনারা বামেদের হয়ে আজকে কথা বলছেন। হ্যাঁ, আজকে যখন বামেদের সাথে আমাদের জোট আছে, তার দোষও আমাকে নিতে হবে, তার ভালো আমাকে নিতে হবে, এটা অস্বীকার করার জায়গায় নেই। আমি বাম বিরোধী রাজনীতি করে ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি, কিন্তু আমরা লড়াই করেছি। আমরা এই তৃণমূল কংগ্রেস, দিদিমণি দিদি থেকে দিদিমা হয়ে যেত, বাংলার মসনদে বসতো না কংগ্রেস সাথ না দিলে। চেষ্টা অনেক করেছিল 98 থেকে 2011। 2009-এ যখন বামেরা ইউপিএ 1-এর থেকে ওই আমেরিকার সঙ্গে আমাদের চুক্তি নিয়ে যখন ওরা সমর্থন, 62 জন সাংসদের সমর্থন নিয়ে বেরিয়ে যাওয়ার পর কংগ্রেস যখন মমতা ব্যানার্জিকে সহযোগিতা করে, একটা এমপি থেকে 26টা এমপিতে মমতা ব্যানার্জিকে পৌঁছে দেয় 2009-এর এবং 2011-র পরিবর্তন। এই মমতা ব্যানার্জির প্রথম কাজ কি হয়েছিল? কংগ্রেসকে ভেঙে শেষ করো। আর আজকে উনি পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে 42টা আসনে ক্যান্ডিডেট দিয়ে ওনার লক্ষ্য কি? অধীর চৌধুরীকে হারাও। কেন না, বাংলায় মমতা ব্যানার্জির আসল মুখোশ খুলে দেওয়ার ক্ষমতা অধীর চৌধুরী রাখে। এই শুভেন্দুর মতো তৃণমূলে থেকে লুট করে আজকে মোদী আর অমিত শাহের পায়ে ধরে ইডি সিবিআই থেকে বাঁচাবার জন্য বিজেপিতে গিয়ে মমতা বিরোধিতা। একদমই, হ্যাঁ বলুন। আমি একটা কথাই বলবো, একটা কথাই বলবো, কংগ্রেস বন্ধুদের থেকে কিছু মনে করবেন না। আপনারা নির্লজ্জার মতন কথা বলছেন। আপনারা সীতারাম ইয়াচুরি এক মঞ্চে, প্রত্যেকটা পাবলিক জানে, সীতারাম ইয়াচুরি কংগ্রেস থেকে আরম্ভ করে সিপিএম থেকে, টিএমসি থেকে, ফারুক আব্দুল্লাহ, কি না মোদি হাটাও দেশ বাঁচাও। আজ কোথায় গেল আপনাদের জোট? এক মঞ্চে কেন নেই? আবার বলছে কি, যদি আমরা 42টা কোথায় গেল ইন্ডিয়া জোট? কোথায় গেল? কেন দিদি থাকলেন না? ব্যাপারটা হচ্ছে, ওনারা যত কথা বলছেন 4 তারিখের পর উনি বলতে পারবেন না। উনি পশ্চিমবঙ্গের মানুষকে চিনেন না। পশ্চিমবঙ্গের মানুষরা বিজেপির মুখোশ দেখে নিয়েছে। আর বাকি কংগ্রেস জোট বা সিপিএম জোট, যতই জোট হোক, মানুষ কিন্তু এবার যা জোট দেবে, 4 তারিখ আপনি রেজাল্ট দেবেন, মমতা ব্যানার্জি জায়গাকার হবে, আর তৃণমূল কংগ্রেস আবার। বেশ, চৌঠা জুন তো আমরা অপেক্ষা করছি। উনি বলেন মুখ্যমন্ত্রীকে সম্মান করেন, উনি বলেন মহিলা সম্মান করেন। কালকে বাঁকুড়া থেকে শুভেন্দু অধিকারী কি বললেন? মহিলাকে বললেন শুয়োরের বাচ্চা, যেটা আমার মুখে নিতে লজ্জা লাগছে। দিলীপ ঘোষ দুর্গাপুরে আসার পর কি বললেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা মায়ের ঠিক নেই। এইগুলো বিজেপির মহিলা একদমই রাজনীতি হোক মার্জিত ভাষায়। আমরাও চাই রাজনীতির একটা শিষ্টাচার থাকুক এবং বাংলার সংস্কৃতিকে তুলে ধরুক রাজনীতি। এই মুহূর্তে কিছু বল। দেখুন, আমি বলতে চাইবো যে টাইটানিক জাহাজের মতন অবস্থা হয়ে গেল কংগ্রেসের। আর মোদিজি আগে বললো এটা ইন্ডিয়া গঠন
গঠবন্ধন না, এটা ঘামন্ডিয়া গঠবন্ধন। যে কৃষি যন্ত্রকে আমরা পূজা করি সেই কৃষি যন্ত্রকে ইনারা আগুন দিয়ে জ্বালাচ্ছে। এই দেশের কিষান কোনোদিন ইনাদিকে মাফ করবে না। ইনাদের কাছে কোনো ইস্যু নাই, কোনো মুদ্রা নাই। উনি আমার যে বোন আছে তিনি বলেছিলেন শিক্ষাতে জিএসটি, উনি যে 18% জিএসটি গুনিয়েছে, ওনার মুখ্যমন্ত্রী রাজ্যে যে 0.5% জিএসটিটা নেন 50% তখন জিজ্ঞেসটা কেন করেন নাকি জিএসটি ফান্ডটা নিয়ে আমি রাজ্যটাকে চালাবো? আর ইনার গল্প, যিনি কংগ্রেস, যিনি আজকে বলছেন বামফ্রন্টের প্রতিনিধি হয়েছেন, 2011 টিএমসির হাত ধরে কংগ্রেস এখানে সরকার বানিয়েছিলেন। না ব্যক্তি আচ্ছা শুনুন, বামফ্রন্টের এই যে ইনি কংগ্রেসে দাঁড়িয়েছেন, তো ইনার কেরলে ওয়াইনাডে ইনারই কংগ্রেসের রাহুল গান্ধী আর ওখানে সিপিএম প্রার্থী দাঁড়িয়েছে। এরা কি কথা বলে? মানুষকে এরা ভুল বুঝাচ্ছে, এদেরকে আপনাদের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে। এখানে একদমই বাংলায় দোস্তি কেরালায় কুস্তি, কি বলবেন? বাংলায় দোস্তি কেরালায় কুস্তি এটা নতুন নয়। যেখানে ওখানে বিজেপির তো কোথাও 1%ও ভোট নেই, তো লড়াইটা কোথায় হবে? লড়াই তো হবে, রাজনীতির ময়দানে লড়াই তো হবে। ওখানে বিজেপির কিছু নেই, ওখানে সিপিএম ক্ষমতায় আছে, কংগ্রেস বিরোধী রাজনীতি। কোথাও মনে হয় না যে আপনাদের এই যে মতাদর্শের যে ঐক্যতায় আপনারা সাধারণ ভোটারদের হারাচ্ছেন? আপনাদের আস্তে আস্তে ভোট পার্সেন্টেজ 2011 সালের পর আপনারা নিজেদের পার্সেন্টেজ দেখছেন। হ্যাঁ, তো এখানকার বাংলার মাটিতে যে ধ্বংসাত্মক রাজনীতি, আপনাদের নেতাদের যে মত, সেই মতের সঙ্গে আপনারা সহমত? হ্যাঁ, নেতাদের সাথে সহমত না হলে আজকে এখানে দাঁড়িয়ে গলা জোরে কথাটা। তাহলে সাধারণ ভোটারদের ভোট পাচ্ছেন না কেন? সাধারণ ভোটারদেরকে কেউ বলছে ওই যে আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল 2 কোটি বেকারের চাকরি, বছরে 15 লক্ষ টাকা আপনার ওই যে মোদিজির গ্যারান্টি, 15 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? আপনিও তো দেশের নাগরিক, ঢুকেছে? ঢোকেনি, আপনার ঢোকেনি, আমার ঢোকেনি, তাহলে কার পকেটে ঢুকেছে? আম্বানি আর আদানির। একদমই সাধারণ মানুষকে স্বপ্ন দেখিয়ে আপনারা নাকি গদিতে বসেন, কি বলবেন? দেখুন, বিজেপি আমরা দেখিনি। বিজেপি যে বলেছিল 2014-তে, উনি দাদা ঠিকই বলেছেন, উনি বলছেন দিয়েছেন 2 কোটি বেকারদের চাকরি দেবেন। আর বিজেপি কারাপশনের বিরুদ্ধে আপনাদের দিদি বলে উন্নয়ন দাঁড়িয়ে আছে, শিল্পায়নের জোয়ার এসছে, সব কি সত্যি? শিল্পায়ন আজকে আমার গোটা বাংলা বলছে চকচকে রাস্তা, ঝলমলে আলো, দেখতে আমার বাংলা খুব ভালো, খুব ভালো, এইটাই ব্যথা। দেখতে আমার বাংলা খুব ভালো, কি বলবেন? উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়। আমি একটা কথা বলছি, কংগ্রেস যাদেরকে সম্মান জানিয়ে বলছি, কংগ্রেস এখন পশ্চিমবঙ্গে বহরমপুরে ঢুকে গেছে। আর বামফ্রন্ট যারা আছেন তারা তো শূন্য। বামফ্রন্ট এখন মানে বক্তব্যের মধ্যে নয়। তৃণমূল সরকার যেটা করছে, তৃণমূলের যারা কথা বলছেন, যে হারে চুরি ধরা পড়েছে, এই যে মধ্যশিক্ষা পর্ষদ স্বীকার করলো, হ্যাঁ 9000 ছেলের আমরা টাকা নিয়ে চাকরি দিয়েছি, এটা প্রমাণিত চোর, এটা প্রমাণিত চোর, প্রমাণিত, এটা কোর্টে প্রমাণিত, এটা প্রমাণিত চোর। কিছু বল, কি বল? তৃণমূল চুরি করেছে, প্রমাণ হয়েছে। অজিত পাওয়ারের চুরি 3 দিন আগে মধ্যপ্রদেশে দাঁড়িয়ে বলছে অজিত পাওয়ারকে জেলে ঢোকাবো, চাক্কি পিসিং। অজিত পাওয়ার আজকে উপমুখ্যমন্ত্রী কার সমর্থনে? শুভেন্দু অধিকারী কার সমর্থনে আজকে বিরোধী দলনেতা? হেমন্ত বিশ্ব শর্মা কাদের মুখ্যমন্ত্রী? এরপরে আসি ইলেকটোরাল বন্ডে কোভিড শিল্ডের ভ্যাকসিনের 52 কোটি টাকা নিয়ে তারপর তাকে অর্ডারটা দেওয়া। আর আজকে কোভিশিল্ড কোম্পানি ইংল্যান্ডে দাঁড়িয়ে স্বীকার করছে যে আমরা যে টেকনিকটা ব্যবহার করেছি তাতে মানুষের একদমই গুরুত্বপূর্ণ অভিযোগ এবং গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, কি বলবেন? অভিযোগটাই ব্যর্থ, মিথ্যেবাজি। আরে শোনো, আরে সুপ্রিম কোর্টে এখন রায় চলছে। আরে কি বলছেন মহাশয়? আরে আপনারা তো শেষ আছেন কংগ্রেস। আজকে যে কংগ্রেসের যে অবস্থা, এই সব কারণেরই কংগ্রেসের এই অবস্থা। আর এই যে টিএমসি আর কংগ্রেস আর বামপন্থী, টিএমসির বি টিম, এগুলো টিএমসির বি টিম। আচ্ছা, আপনাদের সুপ্রিম আজকে বিজেপি যে বড় বড় কথা বলছে, গৌমাতাকে রক্ষণাবেক্ষণ করছেন আর বিপ এক্সপোর্ট কোম্পানি থেকে টাকা নিচ্ছেন, এই হেনাদের গৌমাতার 250 কোটি টাকা, ইলেকট্রাল বন্ডে 6000 কোটি টাকা ধরা পড়েছে। আপনি জানেন যেসব কোম্পানিগুলোর ইয়ারলি টার্ন ওভার 500 কোটি টাকা নয়, তারা হাজার কোটি টাকা ডোনেশন দিচ্ছে। কোথা থেকে আসছেন? কারণ তাদের বড়ি ডিসিবিআইতে চালানো হচ্ছে, তারা 1000 কোটি টাকা দিয়ে দিচ্ছে, আর তাদের ইয়ারলি টার্ন ওভার 500 কোটি টাকা। অবাক লাগছে না আপনাদের? জিজ্ঞেস করুন কোথা থেকে টাকাটা আসছে, জিজ্ঞেস করুন ওনাদের। একদমই উত্তপ্ত হয়ে উঠেছে আসানসোলের আজকে ত্রিমুখী লড়াই। এখানে যেখানে হচ্ছে আমাদের ভোট এক্সপ্রেস দৌড়াচ্ছে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ঝট করে আরেকবার চলে যাব আমাদের চেম্বার অফ কমার্সের যিনি প্রতিনিধি রয়েছেন। দাদা, এতক্ষণ ধরে আলোচনা শুনলেন, কি বলবেন? দেখুন, পলিটিক্যাল
পার্টিদের মতন তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা সবসময় চাইবো কি যে এরিয়াতে আমরা দাঁড়িয়ে আছি ওই এরিয়ার উন্নয়ন হোক। আমরা আগে যেমনি আসানসোল উন্নয়ন হয়েছে, ডিস্ট্রিক্ট হয়েছে, রোড হয়েছে, আরো সব কিছু হয়েছে, কিন্তু এতে পেট ভরবে না। আমাদের পেট ভরার জন্য উদ্যোগ চাই। একদমই, আমরা একদম শেষের দিকে ভোট এক্সপ্রেস দিয়ে আজকে ছিলাম আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা ঝট করে শেষ প্রশ্নে যাব যে আগামী দিনে এই ভোটারদের কাছে আপনারা কি নিয়ে যাচ্ছেন, বিভিন্ন প্রতিনিধিদের কাছে যাব, কর্মী সমর্থকদের কাছে যাব এবং তারা কি মনে করছেন কত ভোটে জিততে চান। ঝট করে আমরা শুরু করবো, তৃণমূল দিয়ে শুরু করেছিলাম সেখানেই শেষ করবো। আমরা 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 আমাদের প্রশ্ন ঝট করে উত্তর। আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে, কি নিয়ে ভোট চাইতে যাচ্ছেন? দেখুন, পশ্চিমবঙ্গতে মানুষ জানে, পশ্চিমবঙ্গের ভোটার জানে যে বিজেপি, কংগ্রেস, সিপিএম এরা ভোঁতাবাজ দল। আর আপনাদের বিজেপি তো ইডি সিবিআই কে দিয়ে চালাচ্ছে, ওদের কাছে কোনো ক্যাডার নেই, ওদের কাছে কোনো ভোটার নেই। আপনি দেখবেন না, কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের? কি প্রতিশ্রুতি দেওয়ার মতো নেই কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন, তার জন্য ভোট এমনি ভোট ব্যাংকে ভোট পড়ে যাবে, আর বাকিরা যেভাবে শূন্য হয়ে পড়ে আছে। আজ আবাস যোজনায় যে মোদী সরকার যে অ্যাড দেয় পেপারে, তার পিছনে যে মহিলাটি দাঁড়িয়ে থাকেন না, তার ঘরে আপনাদের মিডিয়া বন্ধুরা গেছিল, তিনি 500 টাকা ঘর ভাড়া করে দেখেছেন। এদের মিথ্যা কথা পেপারে ঘুরে বেড়াচ্ছে, এনারা আবার কি করে? আমরা ঝট করে চলে গেলে উন্নয়নকে নিয়ে তারা যাচ্ছেন, রাজ্য সরকারের উন্নয়নকে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। আপনারা কি নিয়ে যাচ্ছেন? আবাস যোজনা চুরি ধরা পড়েছে, শিক্ষা চুরি ধরা পড়েছে, শিক্ষা রাস্তায় বসে আছে, মন্ত্রী জেলে আছে, খাদ্য মন্ত্রী জেলে। এই যে ভাওতাবাজ, বেশ, একে অপরকে দোষারোপ চলতে থাকবে দাদা, কিন্তু আমি যেটা প্রশ্ন, আমার খুব স্পেসিফিক প্রশ্ন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদেরকে কি বলছেন? ভোটারদের একটাই কথা বলছি, আপনি দেশের সুরক্ষায়, দেশবাসীর সুরক্ষায় একটা স্থায়ী সরকার দরকার, এই চোর সরকার নয়। যে মোদিজি আজকে গতবারে 2টো মাত্র এমপি নিয়ে এসেছিলেন, তিনি এখন 300 এমপি, ইনি 400 এমপি নিয়ে আসবেন, মোদিজিকে 400 নিয়ে একটা কথাই বলবো, এরা অভিনেতা অভিনেত্রী নিয়ে রাজনৈতিক করে, যারা আপনারাও করেন, আমরা করি। আপনাদের গায়ক প্রথমে এখান থেকে গায়ককে দেওয়া হয়েছিল, আমরা যাকে নিয়ে করি সে পুরোপুরি। আর স্মৃতি ইরানির কথা দেখুন, আজকে সারা ভারতবর্ষের নাম রোশন করেছে, কিন্তু কচি কচি মেয়ে যারা 12, 21, 25 বছরের, তারা অভিনেত্রী জেনেছে। এদের কোনো আমি এই বোনকে বলছি, আমরা এসএস আলুওয়ালিয়ার জন্য ভোট, এই জন্য ভোট চাইতে যাইছি। আমরা এই জন্য ভোট চাইতে যাচ্ছি। আসানসোলে একটা অভিজ্ঞত লোক, যিনি 6বারের সাংসদ, এই আসানসোল জিতলে পাবলিক সাধারণ মানুষ কিছু বলতে চাইছে। দাদা, এইখানে লোক ভোট দেবে মলয় ঘটকের উন্নয়ন দেখে, স্বাস্থ্য সাথী দেখে, লক্ষ্মীর ভান্ডার দেখে পড়ে। এইখানে কেউ দেখতে যাবে না। কে বলুন। আচ্ছা, হয়ে গেছে। এবার আমি একদম সরাসরি, আপনারা যাচ্ছেন এবং একটা দীর্ঘ লড়াই, আপনাদের বামেদের তো প্রতিনিধি 2014 সালের পর থেকে এই আসন হাতছাড়া হয়েছিল, 2024-এ পুনরুদ্ধার করতে চাইছেন, কি বার্তা নিয়ে যাচ্ছেন? দেখুন, প্রথমে ওনার একটা কথার উত্তর দিয়ে দিই। না, আপনি শুধু বার্তা বলুন। একটা কথা, এক সেকেন্ড, এক লাইনে। ইলেকটোরাল বন্ডে আমি বলিনি, ওনাদেরই কেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজব্যান্ড প্রভাকরণ বলছেন যে ইলেকটোরাল বন্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি। আমাকে বলতে হবে না। এবার ছেড়ে দিন, আসুন। আমি আগেই বলেছিলাম যে ইস্যু কি হবে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প। কংগ্রেসের ন্যায় গ্যারেন্টিটা দেখেছেন রাহুলজির, যে মহিলাদেরকে 1000 দিয়ে তার বেকার যুবকটাকে ঘরে ডিয়ার লটারি আর 5 টাকার পাউচের দারুতে ভুলিয়ে রাখা হবে না। 5 কেজি রেশন দিয়ে 5 বছরের গ্যারেন্টি দিয়ে বিশ্বের 3য় ইকোনমিতে, আর গ্যারেন্টি 5 কিলো চালা ছাড়ো। আমরা বলছি প্রত্যেক মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা বছরে দেবো, অর্থাৎ মাসে 8,500। যে সমস্ত শিক্ষিত বেকার যুবকেরা আজকে রোজগারের জন্য ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে প্রথম চাকরির সুরক্ষা দেবো, 30 লক্ষ সরকারি পদ, মহিলাদেরকে 50% সংরক্ষণ, তার সাথে দেবো। কৃষকদের কথা বললেন, যে কৃষকরা রাস্তায় 750 কৃষকের মরতে হলো, তাদের জন্য নরেন্দ্র মোদীর চোখের জল পড়লো না। আমরা বলছি কৃষকদের MSPর গ্যারেন্টি দেবো, কৃষকদেরকে জিএসটি ছাড়া কৃষি দেবো। অনেক বড় ইশতেহার, কিন্তু আমাদেরকে এইখানে শেষ করতে হবে, কারণ হচ্ছে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। খবর বাংলা ভোট এক্সপ্রেস নিয়ে আমরা ছিলাম আজকে আসানসোলে, এবং এই মুহূর্তে যে উঠে এলো বিভিন্ন তাদের প্রতিশ্রুতি, বিভিন্ন দলের বিভিন্ন প্রতিশ্রুতি,
প্রতিশ্রুতি, কেউ যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, কেউ যাচ্ছেন স্বাস্থ্য সাথী নিয়ে, আবার কেউ যাচ্ছেন আয়ুষ্মান নিয়ে, কেন্দ্রের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আর প্রতিশ্রুতি দিচ্ছেন বাম এবং কংগ্রেসেরা। আমাদের সঙ্গে আপনাদের আবার দেখা হবে। খবর বাংলা ভোট এক্সপ্রেস ছুটবে অন্য জেলায়, অন্য কেন্দ্রে। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন খবর বাংলা ভোট এক্সপ্রেস।